তখনই ওর সাথে কথা বলতেই নেমেছে সে। এর মধ্যে কত কি হয়ে গেল, বোনটা নিজেও কত ভয় দ্বিধা আর কষ্ট ছিল তা সে বুঝতে পেরেছে। এর মধ্যে চোখের সামনে এত গোলাগুলি, এ কদিনে বোনকে সে যথেষ্ট পড়ে নিতে শিখেছে। খুব নরম আর দুর্বল মনের তা সে বুঝতে পারে, তাই হঠাৎ এসব নিতে পারেনি। সাহিল ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রাণিশাকে চোখ নাড়াতে দেখে জ্ঞান ফিরেছে। সেকেন্ড কয়েক সময় লাগিয়ে আস্তে আস্তে চোখ খুলে প্রাণিশা। সবার আগে মাথায় কারো হাতের ছোঁয়া অনুভব করে তার দিকে তাকায়। সাহিলকে দেখতে পায়। নরম চোখে তাকিয়ে চোখের পলক ফেলতেই হামলার ঘটনা মাথায় আসে। তৎক্ষণাৎ অস্থির চেহারায় ভাইকে দেখে আগাগোড়া। কিছু হয়নি দেখেও ভয়ের আভাস সরেনি চেহারা থেকে। হাতের কোনোই বিছানায় ঠেকিয়ে উঠে বসে। অস্থির হয়ে ভাইকে কিছু বলতে যাবে তার আগে সাহিলকে শান্ত হতে বলে। রিল্যাক্স, কিছু হয়নি বোন, আমি ঠিক আছি, তুইও ঠিক আছিস। উইল অল আর সেফ নাও। ওখান থেকে আমরা সবাই চলে এসেছি, এত অস্থির হোস না, দুজনে ঠিক আছি দেখ। বলতে বলতে প্রাণেশার মাথাটা বুকে নিয়ে হাত বুলিয়ে দেয়। কারো কিছু হয়নি শুনে অস্থিরতা কমে গেলেও ভয় কমে না প্রাণেশার। মা মারা যাওয়ার পর এবং এমন বীভৎস কোনো ঘটনা প্রথমবার দেখেছে সে স্বচক্ষে। বারবার ছোটবেলায় ওই দিনটা মাথায় আসছে, কি নিষ্ঠুর ভাবেই না নিজের মাকে ডুবে যেতে দেখেছিল চোখের সামনে। ডুবন্ত মাকে পানির ওপরে হাত তুলে অসহায়ের মতো ছটফট করতে দেখা ওই দৃশ্য চোখে ভেসে আসতেই ভাইয়ের বুকে বুক লুকিয়ে ফুপিয়ে উঠে সে। সাহিলকে আগলে নেয়। কিছু সময় পর আস্তে আস্তে শান্ত হলে সাহিল ওভাবেই মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এবার কান্না থামা, বাড়ি যেতে হবে, সবাই অপেক্ষা করছে, দুশ্চিন্তা করছে, আর কাঁদতে হবে না, আমি তো আছি। ভাইয়ের কথা শুনে প্রাণেশা মাথা তুলে তাকায়। তারা বাড়িতে নেই বুঝতে পেরে হসপিটালে আছে ভেবে সামনে তাকাতেই থম মেরে যায়। মিসেস আয়েশা আমিন এখানেই ছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণেশাকে তার আপন কারো বুকে মাথা রেখে কাঁদতে দেখছিলেন। মেয়েটার কেউ নেই বলে তাকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা হতো ওনার। বিশেষ করে ছেলের দিক থেকে বারবার হতাশ হয়ে দুশ্চিন্তা বাড়ত। যদিও ছেলের সাথে বিচ্ছেদ হোক তা তিনি কোনোভাবেই চান না। কিন্তু অবশেষে ছেলে যদি ওকে জীবন থেকে বেরো করে দিতে চাই সামনে যে কোনো কারণে, তাহলেও ওনার ছাড়া মেয়েটার আর কোনো কেউ নেই এটা ভেবে আর দুশ্চিন্তা হবে না। তিনি মন ভরে দেখে নেন ভাই বোনের দৃশ্যটা। প্রাণেশা চোখের সামনে অন্তিকের মাকে দেখে স্তব্ধ হয়ে যায়। জমে গিয়েছে তার শরীর, মাথা আপাতত কাজ করছে না। চোখ ঘুরিয়ে চারপাশে তাকায়, সাথে সাথে নিঃশ্বাস ভারী হয়। এটা অন্তিকের রুম, যেখানে কয়েকটা দিন খুব সুখে কাটিয়েছিল সে। কিছু বুঝতে পারছে না সে এখানে কেন, কিভাবে, কে নিয়ে আসলো। ভাইয়াও এখানে কি হচ্ছে এইসব। প্রাণেশা ভাইয়ার দিকে তাকায়, বোনকে বুকে রেখে ওকে শান্ত হতে বলে। ড্রাইভারকে আরেকটু অপেক্ষা করতে মেসেজ করে পাঠাচ্ছিল সে। বোনের চাহনি দেখে বলে, রিল্যাক্স, এখানে আমরা সেফ আছি। আমাদের বিপদ দেখে তোকে তখন গাড়ি থেকে এবাড়ির ছেলে উঠিয়ে নিয়ে এসেছিল সেফলি। এখন তাদের বাড়িতেই আছি, ডোন্ট ওয়ারি, একটু পর চলে যাব। এ বাড়ির ছেলে মানে কি? দিগন্ত ভাইয়া নাকি উনি? প্রাণেশা ঢোক গেলে মায়ের দিকে তাকায় অসহায় চোখে। সে মায়ের অপরাধী। মানুষটা তাকে খুব ভালোবাসা দিয়েছিল। এই বাড়িতে নতুন নতুন এসে এই মানুষটাই তার একমাত্র ভরসাস্থল ছিল। কিন্তু সে ওই লোকটার উপর রাগ অভিমান থেকে হুট করে যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল মায়ের মতো দেখে রাখা এই মানুষটাকে একবারও জানায়নি। তার এই বিষয়টা ভেবে আগে থেকে অপরাধবোধ হতো। এখন সামনাসামনি দেখে ওনার চোখের দিকে তাকাতে পারছে না। সে তো কিছু বলতেও পারে না যে ক্ষমা চাইবে। তবে আয়েশা আমিন ওর মনের কথা বুঝতে যান চোখ দেখেই। মৃদু হাসেন ছেলের বউয়ের চিন্তাভাবনা বুঝতে পেরে। তবে আগের কোনো কথা তোলেন না সাহিলের সামনে। সাহিল, প্রাণেশাকে একটু পানি দাও, মাথা ঠান্ডা হোক, অস্থির লাগছে হয়তো। মিসেস আয়েশা আমিন। সাহিল ওনার কথায় বেড সাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে বোনকে পানি খাওয়ায়। তারপর ওকে নিয়ে উঠে চলে যেতে নেবে অমনি পায়ে হালকা ব্যথা অনুভব করে প্রাণিশা। ব্যথাতুর শব্দ করে উঠতে নিয়েও আবার বসে পড়ে।
এর মধ্যে হঠাৎ ফোনে কথা বলতে বলতে অন্তিক প্রবেশ করে রুমে। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পর দিথি তাকে বলেছিল রুমে ভাবির ভাই আর বড় মা আছে। তবে সে ফোনে মনোযোগ থাকায় দিথির কথা সেভাবে আমলে নেয়নি। ভেবেছিল প্রাণেশার এখনো জ্ঞান ফেরেনি। রুমে ঢুকে ফোনে কথা বলতে বলতে প্রাণেশার সাহিলের দিকে চোখ যায়। মাকেও দেখতে পায়। তবে অতদিকে নজর না দিয়ে প্রাণেশাকে বসে থাকতে দেখে ওর দিকেই তাকায়। এক পলক সাহিলের দিকে তাকিয়ে আবার প্রাণেশার দিকে চোখ দেয়। ওর দিকে চেয়ে ফোনের ওপাশে কিছু একটা বলে কল কাটে। সাহিল অন্তিককে দেখে খুশি হয়। এসেছে যখন ওর সাথে দেখা হলে ভালো হতো এমনটাই ভেবেছিল সে মনে মনে। সৌজন্য হেসে বোনকে রেখে সে উঠে দাঁড়ায়, হাত মিলিয়ে বলে, থ্যাঙ্কস মি সরোয়ার, বিপদের সময় সাহায্য করার জন্য। আপনি হুট করে এসে তখন বড় উপকার করলেন, না হলে কেউ না কেউ ইনজুরড হতাম নিশ্চিত। তখন অন্তিক এসে ওই গাড়িটাকে ধাক্কা লাগিয়ে না দিলে প্রাণেশাকে হয়তো সে নামিয়ে নিত গাড়ি থেকে। কিন্তু তাও ধাক্কা লাগলে গাড়িটা ঠিকই তাদের দিকে এসে পড়তো আর কোনো না কোনো বিপদ হতোই। অন্তিকের জন্য আজ অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে, তাই মন থেকে কৃতজ্ঞ সে। অন্তিক মৃদু হেসে মাথা নাড়ায়। সাহিলের পেছনে বিছানায় বসে থাকা ভয়ার্ত প্রাণেশার দিকে চেয়ে সাহিলকে বলে, কোনো ব্যাপার না, এত কৃতজ্ঞতা জানাতে হবে না। দায়িত্ব ঠিকঠাকভাবে আগে পালন না করতে পারলেও এখন আর মিস যাবে না, নিশ্চিন্তে থাকুন। সাহিল তার কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞাসু চোখে তাকায়। অন্তিক তার দৃষ্টি দেখে কথা ঘুরিয়ে বলে, আপনার তো হাতে লেগেছে দেখছে, আপনার বোনের কোথাও লেগেছে কিনা দেখুন। ওকে টেনে নেওয়ার সময় অল্প একটু লাগলেও লাগতে পারে। হ্যাঁ, পায়ে একটু লেগেছে, তেমন বেশি না। এগেইন থ্যাঙ্কস টু ইউ। আপনি না আসলে একটু সমস্যায় পড়তো হয়তো। এখন আমরা উঠি, আপনার সাথে দেখা করে যাওয়ার অপেক্ষায় ছিলাম। এখনই কি উঠবেন? আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই। আপনি বসুন, আপনার বোনকে নিয়ে আরেকটু বসুন, আমিও বসি, দেখি আপনাদের। তারপর একটু জিরিয়ে না হয় বাড়ি ফিরে যাবেন। অন্তিকের কথায় সাহিল হেসে মাথা নাড়ায়। মিসেস আয়েশা আমিনও সবটা দেখেন। তিনি ভেবেছিলেন অন্তিক এবার ওদের বিষয়ে জানিয়ে দেবে, কিন্তু সে তো কিছুই বলল না। কি করতে চাইছে কি জানি ছেলেটা। বাড়ির বউ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরবে ততই ভালো। তবে দুশ্চিন্তা হলেও তিনি আলাদাভাবে কিছুই বলেন না। প্রাণেশা ভাই আর বরের সবটা শোনে। লোকটা তার খোঁজ কিভাবে পেয়েছে সে কিছু জানে না। তার এই মুহূর্তে কি করা উচিত, কি প্রতিক্রিয়া দেওয়া উচিত তাও জানে না। অন্তিকে দেখার পর থেকে কেমন ঝিম ধরে গিয়েছে সে। সেই রাতের সব দৃশ্য মনে পড়ছে একে একে। এই রুমে এই বিছানাতে তো নিজের অলস রূপ দেখিয়েছিল অন্তিক, কিন্তু সেই সব সে ভালোবাসা মনে করে হাসি মুখে গ্রহণ করে নিত। স্বামী যখন অধিকার তো আছেই, প্রাণেশা সেটা জানে। একদিন না একদিন তো এমন কিছু হতোই, তাই সে কথা বাদ দিল। কিন্তু সেদিন বিকেলে যে ব্যবহার করছে তার জন্য সেই লোকটাকে ক্ষমা করবে না, একদম না। পুরনো কথা ভাবতে ভাবতে নিজের দিকে অন্তিকের চাহনি লক্ষ্য করে। সাথে সাথে সে মাথা নামিয়ে নেয়। প্রাণেশা জানে সে কোনো দোষ করেনি, তাও ভয় করছে কেন জানি, শরীর ঘামছে এসির এই নিম্ন তাপমাত্রাতেও। অন্তিকের এই ধারালো দৃষ্টি তাকে স্বস্তি দিচ্ছে না। প্রাণেশা পশ্চিম কালেও ভাবেনি এভাবে দেখা হয়ে যাবে অন্তিকের সাথে, এত নিরুপায় ভাবে যে পালিয়েও যেতে পারবে না, আবার কিছু বলতেও পারবে না। তার মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসে, অন্তিক তার ভাইকে কি বলে দেবে যে তাদের বিয়ে হয়েছিল? ভাই যদি তাকে এ বাড়িতে রেখে চলে যায়, তারপর অন্তিক যদি আবারও কারোর সাথে চলে গিয়েছিল, কার সাথে পালিয়ে গিয়েছিল এমন সব প্রশ্ন করে, ওকে সন্দেহ করে, আবার যদি ওকে অপমান করে, তাহলে প্রাণেশা সেটা মোটেও মেনে নিতে পারবে না। লোকটা যদি আবার তার চরিত্রে আঙুল তোলে, তাহলে সে আরো দূরে কোথাও চলে যাবে, বাবার বাড়িতেও যাবে না। ভাবতে ভাবতে মুখ অন্ধকার হয়ে আসে তার। অন্তিক প্রাণেশার প্রতিটি অঙ্গভঙ্গি এবং প্রতিক্রিয়া ভালোভাবে পরখ করছে। মনে মনে কি ভাবছে মেয়েটা তাও সে কিছুটা আন্দাজ করতে পারে। একটু আফসোস হলেও বেশি পাত্তা দেয় না। ওর ভুল ধারণা সে খুব তাড়াতাড়ি ভাঙিয়ে দেবে। তবে হঠাৎ কিছু ভেবে ওকে আগাগোড়া দেখে নেয়। দেখতে দেখতে হালকা হাসির রেখার দেখা মিলে ঠোঁটের কিনারায়। কাবার থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে যায়। অন্তিককে এই রুমের কাবার থেকে ড্রেস বের করে ওয়াশরুমে যেতে দেখে সাহিলের চেহারা গম্ভীর হয়।
বুঝতে পারে এটা অন্তিকেরই রুম। একটা অবিবাহিত প্রাপ্তবয়স্ক ছেলের রুমে এনে এনারা তার অচেতন বোনকে রেখে দিয়েছে। ব্যাপারটা তার পছন্দ হয়নি। এত বড় বাড়িতে কি তার বোনকে রাখার জন্য আর কোনো রুম ছিল না? তার জানা মতে এ বাড়িতে 3টা মেয়ে আছে, তাদের কারো রুমে রাখা যেত না প্রাণেশাকে? মনে মনে বিষয়টা অপছন্দ হলেও মুখে কিছু বলে না, কারণ দেখতে গেলে এই অন্তিক সরোয়ারই কারণেই তার 2 ভাই বোনকে অক্ষত অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে। কৃতজ্ঞতা বোধ থেকে কিছুটা অসন্তুষ্ট হলেও তা প্রকাশ করে না। কিন্তু আয়েশা আমিন ওর মুখ চেহারা দেখে মনের কথাটা বুঝে যায়। দীর্ঘশ্বাস ফেলেন। ছেলে কি করতে চাইছে না চাইছে কিছু বুঝতে পারছে না। বুঝিয়ে সুঝিয়ে বিয়ের ব্যাপারটা জানিয়ে দিলে ভালো হতো। সাহিলের মনে তাদের নিয়ে অল্প হলেও যে বিরূপ চিন্তা এসেছে তা আসতো না। সাহিলকে সব বুঝিয়ে বলে নিশ্চয়ই বুঝতো, তাও বলল না ছেলেটা। প্রাণেশার যেহেতু পা একটু লেগেছে তাই সাহিল ওকে ধরে সাবধানে নিয়ে যায়। অন্তিককে টেনে নিজের গাড়িতে নেওয়ার সময়ই লেগেছে কিছুটা। নিচে সবাই আছে, প্রাণেশার বাড়ির বাকি সদস্যদের সাথেও দেখা হয়ে গিয়েছে ইতোমধ্যে। সবাই ওকে দেখে একেবারে অচেনা আচরণ না করলেও আগের কথা তেমন তোলে না। প্রাণেশার সবাইকে আগের কথা না তুলতে দেখে অবাক হলেও মনে মনে স্বস্তি পায়। তাকে এই মুহূর্তে কোনো জটিল পরিস্থিতিতে পড়তে হচ্ছে না। এর চেয়ে স্বস্তির আর কি হতে পারে? সাহিলের সাথে পরিবারের বাকি সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে নানান কথাবার্তা হয় শুরু থেকে। প্রাণেশা অবশ্য তার ভাইয়ের পাশে বসেছিল, তাকে অনেক কিছু খেতে দিয়েছিল, কিন্তু আজ সকালেই বমি করে সব ভাসিয়ে দিয়েছে। এর মধ্যে এত কিছু ঘটে গেল, সব মিলিয়ে তার কিছু মুখে তুলতে ইচ্ছে করছিল না। ওর অবস্থা বুঝতে পেরে ওনারা তেমন জোর করে না। এরপর থেকেই সে কাচুমাচু হয়ে ভাইয়ের পাশে বসে আছে। অন্তিকের দৃষ্টি এত কিছুর মধ্যেও তার উপর নিবদ্ধ, তা সে অনুভব করতে পারছে। এই কারণে তার ভীষণ ভয় করছে। ভাই পাশে আছে তার, তাও ভয় একটুও কমছে না। এখন ভাই পাশে আছে দেখে অন্তিক চুপ থাকলেও কেন জানি মনে হচ্ছে একা পেলেই কিছু একটা করবে, যা তার জন্য মোটেও ভালো হবে না। এত এত মানুষের মধ্যেও অন্ত্রিকের দৃষ্টিতে তার ভয় করছে, অস্বস্তি হচ্ছে। একা যদি তাকে পেয়ে বসে তখন কি করবে তার, কি হবে তার? মনে মনে নানান কিছু ভেবে প্রাণেশা কোনা চোখে একবার অন্তিকের দিকে তাকায়। সাহিলের কোনো একটা কথার জবাব দিচ্ছে সে, কিন্তু তার দিকে তাকাতেই প্রাণেশার অন্তরাত্মা কেঁপে ওঠে। প্রাণেশা ভেবেছিল কারো কথার জবাব দিচ্ছে যখন নিশ্চয়ই তার দিকে আর ধ্যান থাকবে না, কিন্তু লোকটার ধারালো দৃষ্টি তার দিকে। না না, ধারালো না, নেশালো দৃষ্টি মনে হচ্ছে। পরিবারের সবার সামনে অন্তিক নেশা করে আসলো। কত অধপতন হয়েছে লোকটার। ঢোক গেলে আবার তাকাতেই দেখে এখনো তার দিকে তাকিয়ে হুহা উত্তর দিচ্ছে। এবার অন্তিকের ওই দৃষ্টিতে কিছু একটা ছিল। হুট করে সেই রাতের দৃশ্য চোখে ভাসছে। লজ্জার আভা ফুটে ওঠে তার চেহারায়, চোখ নামিয়ে নেয়। অন্তিক তা দেখে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। সময়টা সকাল 9:30টার কাছাকাছি। মাহাত মাত্র ঘুম থেকে উঠেছে। কাল বেশ রাত করে অফিস থেকে এসেছে এই বাড়িতে। বিয়ের পর থেকে সে শুধু 2বার এসেছে আর থেকেছে সরোয়ার বাড়িতে। বিয়ের দিন বাসরাতে প্রথমবার, আর প্রাণেশা যেদিন চলে গেল বাড়ি ছেড়ে তার আগের দিন দ্বিতীয়বার, আর এবার সহ 3বার হলো। আগামী প্রজেক্টের লোকেশন এই এলাকার কাছেই, তাই বেশি রাত হয়ে যাওয়ায় এখানেই চলে এসেছে। উপরন্তু তার বড় মামা অর্থাৎ বর্তমান শ্বশুরই তাকে ফোন করে এবারেই চলে আসতে বলেছে। মাহাদও ভাবে এই ফাঁকে মামাতো বউয়ের সাথে দেখা করে আসলে মন্দ হয় না। বিয়েটা হয়ে গেলেও ব্যস্ততার কারণে অন্তিককে সেভাবে সময় দিতে পারেনি এখনো। এখন 1 ইঞ্চি সুযোগ পেলেও সে সেটা মিস হতে দিচ্ছে না, তাই শ্বশুরের বাধ্য জামাই হয়ে চলে এসেছে। সারা রাত অয়ন্তীকে দিয়ে মাথার চুল টানিয়েছে। অবশ্য আগেও এই কাজ করতে দিত, তফাৎ শুধু আগে নিজে বসে ওকে দাঁড় করিয়ে চুল টানতে দিত, আর এখন অয়ন্তীর কোলে মাথা রেখে চুল টানাই। এই সহজ অথচ গভীর ঘনিষ্ঠতায় অয়ন্তীকে লজ্জায় লাল করে দেয় বারবার। বাসরাতে ওকে যেভাবে লজ্জা দিয়েছিল, এরপর থেকে নিজেকে কিছু কিছু ক্ষেত্রে খুব গুটিয়ে রাখে। সেই দিন রাতের কথা ভাবলে তার এখনো লজ্জায় কোথাও চলে যেতে ইচ্ছে করে। অয়ন্তী ভেবেছিল মাহাত ওই রাতে সব স্বামীদের মতো
ওকে কাছে টেনে নেবে, কিন্তু ওকে চেঞ্জ করতে হেল্প করেছিল সে শুধু, আর কিছুই করেনি। আর আগের সেই ভাই বোন জোনের বাইরে গিয়ে কিছু কথাবার্তা বলে লজ্জা দিয়েছিল, তারপর ওকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। অথচ অয়ন্তী কত কিছু ভেবে ফেলেছিল। মাহাত জানতো অয়ন্তীর মনে ঠিক কী চলছিল, আর সে নিয়ে মৃদু খোঁচা দিতে ভোলেনি। তারপর থেকে মাহাত স্বামীসুলভ আচরণ করলে অয়ন্তী না বোঝার ফান করে থাকে, মাহাদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে, আর তার অন্যরকম প্রেম প্রেম কথাবার্তাগুলোর এমন প্রতিক্রিয়া দেয় যেন সে কিছু বুঝতে পারেনি। কাল রাতটাও সেই ছন্দেই কেটেছে। মাহাদের মৃদু প্রেম ভরা কথাবার্তা, অয়ন্তীর নরম লাজ সব মিলিয়ে বরাবরের মতোই। আজ সকালে অয়ন্তী তাড়াতাড়ি উঠে গেলেও মাহাত বেশ দেরি করে উঠেছে। অয়ন্তীর সাথে আরও সময় কাটানোর ইচ্ছে থাকলেও সব রকমভাবে কাছে পেতে ইচ্ছে করলেও একবারে এই সময় নেই মাহাদের হাতে। তাই দুষ্টু মিষ্টি কথাবার্তা বলে কথার ছলে ওর গালে চুমু খেয়ে চলে যায়। অয়ন্তী এক মুহূর্তে স্তব্ধ, কি হলো বুঝে উঠতে পারেনি। পরক্ষণে এই সবটা বুঝলেও কিছু বলার থাকে না, কারণ ততক্ষণে মাহাত চলে গিয়েছে। অয়ন্তী, ইসি আর দিথির আজ ফটোশ্যুট করার প্ল্যান আছে। মাঝে মাঝেই এমন করে তারা তিন বোন আজও শাড়ি পরে ছবি তোলার কথা তাদের। প্ল্যান অনুযায়ী মাহাত চলে যাওয়ার পরপরই তারা শাড়ি পরতে শুরু করে। অবশ্য ছবি বিকেলে তোলার কথা ছিল, কিন্তু আকাশের অবস্থা ভালো না, তাই সকালের মেঘলা আকাশ নিয়ে তুলতেও এক ধরনের ভাইব আসবে এমন ধারণা দিথির। অয়ন্তীর শাড়ি পরা হলে আয়নায় ঘুরে ফিরে নিজেকে দেখে। হঠাৎ কল আসলে মোবাইল হাতে নিয়ে দেখে মাহাত ভাই দিয়ে সেভ করার নাম্বার থেকে কল আসছে। অয়ন্তী ভ্রু টান টান করে, মাত্রই তো গেল, আবার ফোন দিচ্ছে কেন? মোবাইল রিসিভ করলে মাহাত বলে যেন ওর টেবিলের নিচে ড্রয়ারে রাখা নীল ফাইলটা নিয়ে নিচে আসে। অয়ন্তী বুঝতে পারে ফাইল নিতে ভুলে গিয়েছে। তাকে বলেছিল কাল রাতে ওই ফাইলটা ভীষণ ইম্পর্টেন্ট আজকের জন্য, নিতে ভুলে টুলে গেলে যেন মনে করিয়ে দেয়। এত দরকারি শুনে সে নিজে ড্রয়ারে ঢুকিয়ে রেখেছিল, তাও ভুলে গেল। ভাবতে ভাবতে ফাইলটা নিয়ে নিচে যায় সে। মাহাত কিছু দূর গিয়ে ফাইলটা নিয়ে নেয়নি, খেয়াল করতেই আবার ফিরে এসেছিল নিতে। সে গাড়ির দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছে, কিছুক্ষণ পর পর হাত ঘড়িটার দিকে চোখ দিচ্ছে। অয়ন্তী ফাইল নিয়ে নিচে নামলে ওর দিকে চোখ যায়। ভ্রু টান টান হয় তার। শাড়ি পরে এমন রূপসী সেজে কি করছে এই মেয়ে? কোথাও যাচ্ছে নাকি? এই নাও মাহাত ভাই। সরি হ্যাঁ, ড্রয়ারের ভিতর থাকায় আমার মনে ছিল না এটার কথা। আমার জন্য আবার ফিরে আসতে হলো। অয়ন্তী কাছে এসে হাত বাড়িয়ে ফাইলটা দিতে দিতেই বলে। মাহাত ওর সেই কথা কানে তোলে না, কুচকানো চেহারাই জানতে চায়। এমন সেজেগুজে রূপবতী হয়ে কোথায় যাচ্ছিস? কই সেজেছি, সাজতে পারিনি, আরও বাকি আছে এখনো, শুধু শাড়িটাই পরলাম। অয়ন্তীর কথা শুনে মাহাদের কুচকানো চেহারাটা আরো টান টান হয়। ওর পা থেকে মাথা অবধি দেখে, কি বাকি আছে খুঁজতে চেয়েও কিছু পায় না। আর কি দিবি? সব তো আছেই। অয়ন্তী বিরক্ত হয়, চর শব্দ করে। চুল কাল করব, মেকআপ করব, হালকা একটু জুয়েলারি পরবো, আরও অনেক কিছু। তুমি বুঝবে না। আমি আসছি। তোমারও তোমারও দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। কথাগুলো বলে পেছন ফিরতেই পিঠ খোলা ব্লাউজ হওয়ার কারণে পিঠের উন্মুক্ত অংশে চোখ পড়ে মাহাদের। ওর টান টান চেহারা সরব হয়, গভীরভাবে তাকায় ওই দৃশ্যমান অংশে। ব্লাউজের পাশ দিয়ে লাল ইনারের স্ট্রিপ দেখা যাচ্ছে। মাহাত আনমনে ওদিকে চোখ রেখে শুকনো ঢোক গেলে পরপর চোখ নামিয়ে নেয়, কোমরের দিকে তাকায়। তারপর আস্তে আস্তে আরও নিচে চোখ যেতে চাইলে সাদা শার্টের সাথে পরা গলার ব্ল্যাক টাইটা ঢিলে করে দেয় অস্বস্তি ভরে। এদিক ওদিক তাকিয়ে জিহ্বা বের করে ঠোঁট ভিজিয়ে হঠাৎ কিছুটা সামনে হেঁটে গিয়ে অয়ন্তীর শাড়ির আঁচলটা টেনে ধরে পেছন থেকে। অয়ন্তী পিন লাগায়নি, তাই আঁচলটা সরে আসতে চাওয়ায় হাত দিয়ে কোনোভাবে ধরে রাখে। ফিরে তাকালে মাহাতকে শাড়ির আঁচল ধরে থাকতে দেখে জিজ্ঞাসু চোখেই তাকায়। কি সমস্যা? আঁচল ধরে রেখেছো কেন? আঁচল হাতে পেঁচাতে পেঁচাতেই মাহাত বলে। সমস্যা সৃষ্টি করে জিজ্ঞেস করছিস কি সমস্যা? মানে? কি বলছে বুঝতে পারছে না সে। মাহাত শাড়ির আঁচলে টান দিয়ে ওকে বুকে আনে, কোমরে দু হাত দিয়ে সন্তর্পণে নিজের সাথে আগলে নেয়।
চুল সরিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করেই বলে, মানে নিজের সর্বনাশ নিজে ডেকেছিস। কথাগুলো বলার সময় মাহাদের ঠোঁট স্পর্শ লাগে অয়ন্তীর কানে। তার পায়ের নিচটা কেমন শিরশির করে ওঠে। মাহাদের বুকের কাছে শার্টে রাখা হাতটা আরও দৃঢ় হয়। চোখ তুলে মাহাদের চেহারার দিকে তাকিয়ে কোনোভাবেই বলে, কি বলছো? অফিসে যাবে না? ওসব বাদ, এখন রুমে যাব। ওখানে বিজনেস করব, তুই আর আমি শুধু। মানা করে ধাত ভেঙে দেবো একদম। নিজে ডঙ্গে রূপ দেখিয়েছিস। কী সব বলছো? পাগল হয়ে গিয়েছো তুমি? ছাড়ো প্লিজ, কেউ দেখে নেবে। ফিসফিসিয়ে বলতে বলতে সে নিজেকে মাহাদের কোলে আবিষ্কার করে। হুশ, কেউ দেখবে না। দেখলেও বা কি, সবার সামনে তো বিয়ে করছে তোকে। মাহাদ বেপরোয়া কণ্ঠে বলে ওঠে। অয়ন্তীকে আর কোনো কথা বলতে দেয় না সে। সে নিজের ভেতর হঠাৎ কি হচ্ছে সে জানে না। অয়ন্তী আগে শাড়ি পরলেও মাহাদ সেভাবে কখনো খেয়াল করেনি। শাড়ি পরে তার নজরে পড়ার মতো দিন ছিল বিয়ের দিনটায়। মাহাদও প্রেমে পড়ে গিয়েছিল ওই দিনেই। তবে সেই প্রেম ভালোবাসা নিয়ে বিয়ে করলেও অয়ন্তী সেসবের কিছু জানে না। না মাহাদকে কখনো সেই চোখে দেখেছে। তাই সে যে ওর স্বামী এই বিষয়টা আগে ওর মন মস্তিষ্কে সেট হোক, তারপর স্বামী স্ত্রীর মতো সম্পর্ক গড়ে তুলতে পদক্ষেপ নেবে, এমনটাই ভেবেছিল সে। কিন্তু আজকে এসব ভাবনা আর মাথায় আসছে না। আসলেও পাত্তা দিতে মন চাইছে না। শাড়ি পরা এই লাস্যময়ী রমণী তার নিজেরই বউ, হালাল সম্পর্ক তাদের, এই কথাটাই মাথায় আসছে তার। তাই অত চিন্তা ভাবনা না করে বউকে নিয়ে রুমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে মস্তিষ্কের প্রতিটি নিউরন। আর সেই ইঙ্গিতেই প্রবল সাড়া দিয়ে সে অধৈর্য হয়ে অয়ন্তীকে নিয়ে ভেতরে পা বাড়ায়। এসি সবটা দেখে কেমন বিস্ময় আর স্তম্ভিত চোখে। মাহাত ভাই আর আপুর বিয়ে হয়েছে, ওরা এখন স্বামী স্ত্রী ভাই বোন নয়। এটা সে ভুলে যায়। কি আশ্চর্য, মাহাত ভাই আর আপু তো বর বউ। তাহলে এসব স্বাভাবিক? হ্যাঁ, আগে ভাই বোন থাকলেও এখন স্বামী স্ত্রী, তাই আঁচল ধরে টানতেই পারে। অবাক হওয়ার কিছু নেই বলে নিজেকে বুঝ দেয়। কিন্তু এসব চোখের সামনে দেখে তার অবাক লেগেছে। মাহাত ভাই আর আপু এখন বিবাহিত দম্পতি। কথাটা ভাবতে তারই অদ্ভুত লাগে। আপুর যে কেমন অনুভূতি হয় ভেবে মায়া হয় বেচারির জন্য। সে নিজেও শাড়ি পরে তৈরি হয়ে আছে, দেখে ছাদে আপুকে ডাকতে এসেছিল। এখন মনে হচ্ছে শুধু তাদের দুজনকেই করতে হবে ফটোশ্যুট। আপুকে তো মাহাত ভাইয়া নিয়ে গেল ভেবে পেছন ফিরতেই কারো বুকে কপাল ঠেকে যায়। ইসি চমকে মাথা তুলে তাকাতেই দিগন্তকে দেখতে পায়। লুকিয়ে লুকিয়ে বোন আর বোনের জামাই রোমান্স দেখছিস? ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে দিগন্ত। তার কথায় ইসির চোখের আকার বড় হয়। পরক্ষণেই লজ্জা মাথা নুইয়ে নেয়। ওদের ওই মুহূর্ত দিগন্ত ভাইও দেখেছে তার পেছন পেছন দাঁড়িয়ে। ছিছি, এমন পরিস্থিতিতে পড়তে হবে দিগন্ত ভাইয়ের সামনে, তা সে কখনো ভাবেনি। আমতা আমতা করেই বলে, কই দেখছিলাম? আমি তো আপুকে ডাকতে এসেছিলাম। আমি কি জানি নাকি ওরা এখানে এসব করছে? দিগন্ত ইসির আপাদমস্তক দেখে ডিপ পার্পল কালারের ওপর নেভি ব্লু এমব্রয়ডারি কাজ করা তাঁতের শাড়ি। তিন বোনই মাঝে মাঝে শাড়ি পরে ছবি টবি তোলে, তাই ইসিকে আগেও অনেকবার শাড়ি পরতে দেখেছে সে। প্রতিবারই খুব মনোযোগ দিয়ে দেখে। আজও দেখল প্রাণপ্রেয়সীকে। তবে ওর শেষ কথাটা শুনে ভ্রু উঁচিয়ে জানতে চায়, ওরা এখানে কি সব করছে? এসে বুঝতে পারে বরাবরের মতোই তাকে কথার প্যাচে ফেলে লজ্জা দেওয়ার ধাঁধায় আছে দিগন্ত ভাই। তাই কথা কাটাতে চায় সে। কিছু না, আমি আসছি। দিঠি অপেক্ষা করছে। বলেই ইসি চলে যেতে চায়, কিন্তু চুলে টান খেলে আর্তনাদ করে এক হাত ধরে পেছন ফিরে তাকায়। দিগন্ত ভাই টেনে ধরছে চুলের আগা। কি আশ্চর্য, হঠাৎ মাহাত ভাইয়ার আপুর দৃশ্যটুকু চোখে ভেসে উঠল তার। তার আর দিগন্ত ভাইয়ের মধ্যে মাহাত ভাই আর আপুর প্রতিচ্ছবি দেখছে সে। মুহূর্তেই নিজেকে শাসিয়ে ওই ভাবনা থেকে বের হয়ে আসে। কি সমস্যা আপনার? চুল টানছেন কেন দিগন্ত ভাই? এসব কোন ধরনের স্বভাব? সাথে সাথেই দিগন্ত চুলে হালকা টান দিয়ে ওকে নিজের দিকে টেনে জবাব দেয়, বাজে স্বভাব। এখন আমার বাজে স্বভাব, যা শুধু তোর জন্য আছে। দিগন্তের গায়ের সাথে স্পর্শ না করলেও খুব ঘনিষ্ঠ হয়ে আছে তারা দুজন। ইসি অসহায় কণ্ঠেই বলে, ছাড়ুন প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে।
দিগন্ত সরু চোখে ইসির দিকে তাকায়, তবে ওর কথায় পাত্তা না দিয়ে শাড়ির আঁচলে হাত বাড়ায়। ইসি আতঙ্কিত হয়, একদম পিছিয়ে বলে, কি করছেন? আঁচলে হাত দিচ্ছেন কেন? সম্মানহানি করবো তোর? দিগন্ত ভাই। ইসির কান ঝাঝা করে ওঠে। দিগন্ত বাহু ধরে টেনে কাছে নিয়ে আসে ওকে। কাঁধে ভাঁজ করে তুলে রাখা আঁচলের এক অংশ সন্তর্পণে নামিয়ে দেয়। উন্মুক্ত পেট এক পাশ সহ কোমর ঢেকে দেয়। ব্যাপারটা বুঝতে পেরে লজ্জা পেলেও আর কিছু বলল না ইসি। আঁচল তুলে ছবি তুললে দুটোকে মেরে ছবি তোলার স্বাদ জন্মদিনের মতো মিটিয়ে দিব। কথাটা বলে হুঁশিয়ার করে চলে যায়। ইসি বুঝতে পারে তাকে আর দিথি দুজনকেই সাবধান করা হয়েছে। সে ক্ষণিকের জন্য দিগন্ত ভাইকে নিয়ে উল্টাপাল্টা ভাবনা মাথায় এনেছিল। ভাবতেই বিব্রত বোধ করে। অয়ন্তীকে কোলে নিয়ে রুমে প্রবেশ করে পিঠ দিয়ে ঠেলে দরজা লাগিয়ে দেয় মাহাত। ওভাবেই দাঁড়িয়ে থেকে মাথা ঝুঁকিয়ে ওর কপালে গালে চুমু খায়। ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যেতেই দুহাতে মাহাদের গলা জড়িয়ে মুখ গুজে দেয় অয়ন্তী। সারা শরীর কাঁপছে তার। মাহাত ভাই কি করতে চাচ্ছে তা সে বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে এসব কেন? মাহাত ভাই পাগল হয়ে গিয়েছে? এই দিনের বেলায় অসময়ে বাড়ির কেউ মাহাত ভাই অফিস যায়নি কেন জিজ্ঞাসা করলে সে কি জবাব দেবে? না জানে এভাবে নিয়ে আসার সময় কে কে দেখেছে। মাহাত ভাই এই মুহূর্তে এমন পাগলামি করলে এই মুখ সে কিভাবে দেখাবে সবাইকে? অয়ন্তের শরীরের কাঁপুনি মাহাত স্পষ্ট টের পায়। এতে সে আরো অস্থির হয়ে ওঠে। পিঠ আর উরুর নিচ থাকা হাত আরো শক্ত করে ওর কাছে টেনে অস্থির কণ্ঠে বলে, মাথা তোল অয়ন্তী, একটা চুমু খাবো ঠোঁটে, মাথা তোল। অয়ন্তী ওভাবে থেকেই দুপাশে মাথা নাড়ায়। সে তুলবে না মাথা। না, তুমি পাগল হয়ে গিয়েছো। সময়ের খেয়াল আছে? বাড়িতে সবাই আছে, তোমার অফিস আছে। অফিস বাদ দিয়ে পাগলামি করছো। কেউ বুঝতে পারলে মুখ দেখাতে পারবো না। মেজাজ খারাপ করিস না, বুঝতে পারলে কেউ আর কিছু জিজ্ঞেস করবে না। তো না থাকলেও এতটুকু আক্কেল বাকিদের আছে। এবার আমাদিকে তাকা। অয়ন্তী তাও জেদ ধরে থাকলে মাহাদকে কোল থেকে নামিয়ে দেয় কোনো কথা না বলে। অয়ন্তীর মাথার পেছনে দুহাত দিয়ে শক্ত করে ধরে, তার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। কিছু সময় গেলে আস্তে আস্তে দুহাত নামায়। এরপর সেই হাত দুটোর বিচরণ ভীষণ সাংঘাতিক হয়ে ওঠে। নিজের হাত দিয়ে মাহাতকে থামাতে চায় অয়ন্তী, তবে পারে না। তার শরীরে মাহাদের হাতের স্পর্শ খুব বেপরোয়া। ঠোঁট ছাড়া পেতে হাঁপাতে হাঁপাতে তার বুকে মাথা রেখেই বলে, মাহাত ভাই, রাতে প্লিজ, এখন না। তুমি বুঝতে পারছো না কেন। তোমার লজ্জা না লাগলেও আমার লাগবে। আসার সময় ইসি দিগন্ত ভাইকে দেখেছি। প্লিজ এখন ছেড়ে দাও। অয়ন্তীর কথা শুনে থেমে যায় মাহাত। তার কানে ঢুকছে শুধু এখন না, রাতে প্লিজ কথাটা। অয়ন্তী তাকে রাতে কাছে আসার আহ্বান করলো মাত্র সে বুক থেকে তার মাথা তোলে। মুখটা দুহাতের আঁচলায় নিয়ে তার সে আতঙ্কিত অস্থির চেহারায় চোখ বোলায়। শান্ত স্বরেই বলে, ঠিক আছে রাতে, কিন্তু আমার শর্ত আছে। অয়ন্ত একটু স্বস্তি পায়। পাগলাটাকে থামাতে পারলো অবশেষে। হাঁপাতে হাঁপাতে জানতে চায়, কি শর্ত? মাহাত অয়ন্তের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কিছু বলে। অয়ন্তীর কান ঝাঝা করে ওঠে, লাজে রেঙে যায় মুখটা। তবে তার কাছে এই মুহূর্তে মাহাত ভাইয়ের পাগলামিতে সায় দেওয়ার চেয়ে শর্ত মেনে নেওয়াই ভালো মনে হলো। চোখ নামিয়ে কোনোভাবে সায় জানাই। ফারদিন বাড়ির আবহাওয়া অন্যরকম। কারো মনের অবস্থা ঠিক নেই। সবাই খুবই চিন্তিত, উদ্বিগ্ন। প্রাণেশার প্রেগনেন্সির ব্যাপারে জানতে পেরেছে সবাই। সাহিলি বলেছে হসপিটালে সেদিন চেক আপ করিয়ে জানতে পেরেছিল তারা দুজনই। বাড়িতেও জানিয়েছে। প্রাণেশার খারাপ কেউ চায় না এ বাড়িতে। না তো মনে মনে তাকে অপছন্দ করে কেউ, বরং সে কথা বলতে পারে না বলে স্বাভাবিকের চেয়ে বেশি মায়া কাজ করে সবার তার প্রতি। এক সময় ঈর্ষা হিংসা থেকে ভুল করলেও তারা মানুষ হিসেবে খারাপ এমনটা নয়। সাহিলও তা জানে। তাই লুকানোর কিছু আছে বলে মনে হয়নি, বরং বড় মা, ফুপি, দাদি কিংবা নাজিয়া প্রাণেশার সাথে কথা বলে কিছু জানতে পারবে, ওর মন ভালো রাখতে পারবে ভেবে ওদের জানানোটাই ভালো হবে মনে হয়েছে। সবাই জেনেছে ঠিকই, ওর সাথে কথাও বলতে চেয়েছে, কিন্তু প্রাণেশা কিছু বলতে চাইছে না। শুধু লিখে জানিয়েছে ওর বাচ্চা অবৈধ কিংবা নাজায়েজ নয়।
তাই মনে মনে সবাই যা করার কথা ভাবছে তা যেন মুখেও না আনে। এতটুকু বললেও বিস্তারিত কিছু জানায়নি কাউকে। সে এই বিষয় নিয়ে কথা বলার মতো কিংবা নিজের অতীত সম্পর্কে জানিয়ে মন হালকা করার মতো সম্পর্ক এখনও কারোর সাথে গড়ে তুলতে পারেনি। কমফোর্টেবল নয় সে এই বিষয়ে কারোর সাথে কথা বলতে। তার চেয়ে বড় কথা প্রাণেশার এটা নিয়েও কিছু যায় আসছে না যে তারা ওকে খারাপ মেয়ে ভাবতে পারে কিংবা ওর সাথে খারাপ কিছু হয়েছে ভাবতে পারে।